নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ৬৯,০০০ টাকা হবে বেসিক পে, বছরে বাড়বে ৬% স্যালারি। অষ্টম বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এলো, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কর্মচারী সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, অষ্টম পে কমিশন সংক্রান্ত যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে শীঘ্রই পড়তে চলেছে সিলমোহর। অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে কত হতে পারে আপনার ন্যূনতম বেতন? কেন বছরে ৬% বৃদ্ধির কথা ভাবছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন অফিসে সরকারি কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত বেতন বৃদ্ধি সংক্রান্ত কিছু নতুন নতুন আপডেট রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, বর্তমানে বেতন বৃদ্ধির যে বিষয়টি সেটি কতটা এগিয়েছে। সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে বেতন বৃদ্ধির সুপারিশের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনার একটি সময়সূচি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অনুযায়ী দিল্লি, পুনে, দেরাদুনের মতো শহরে হচ্ছে বৈঠক। অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত যে বৈঠক সেটা কিন্তু ভারতের বিভিন্ন শহরে হচ্ছে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ৫১ পৃষ্ঠার চূড়ান্ত স্মারকলিপিতে রয়েছে সব কিছু। সরকারি কর্মীদের বেতন যেন সঠিক পরিমাণে বাড়ে সেদিকে নজর রেখেছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গত ১৪ই এপ্রিল তাদের ৫১ পৃষ্ঠার চূড়ান্ত স্মারকলিপি জমা দিয়েছে। এই স্মারকলিপিতে ন্যূনতম বেতন হচ্ছে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা ও বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ৩% থেকে বাড়িয়ে ৬% করার মতো দাবি কিন্তু রাখা হয়েছে। সিএনবিসি টিভি ১৮ এর একটি রিপোর্ট বলছে যে এই সংগঠন অষ্টম বেতন কমিশনে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিও কিন্তু জানিয়েছে। অর্থাৎ যে পরিমাণ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে তাতে কিন্তু কর্মচারীদের বেতন হু হু করে বাড়বে। বেতন সংশোধনের ক্ষেত্রে এই মাপকাঠি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। ১৮,০০০ টাকা এখন কি যথেষ্ট? তো দেখুন, বেতন বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। তাদের মতে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের এই দাবিটি ৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। বর্তমান উপভোক্তা মূল্যসূচক সিপিআই অনুযায়ী ১৮,০০০ টাকা, যা সপ্তম বেতন কমিশনের অধীনে নির্ধারিত ন্যূনতম বেতন, এখন আরেকটি সাধারণ পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র ও বাসস্থান সব কিছুর খরচেই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক এই কারণেই বেতন এবং মুদ্রাস্ফীতির মধ্যে তৈরি হওয়া ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাবটি পেশ করা হয়েছে। কবে থেকে কার্যকর হতে পারে এই বৃদ্ধি? অর্থাৎ এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, এই ফিটমেন্ট ফ্যাক্টরের যে কার্যকারিতা সেটা কবে থেকে শুরু হবে? গত ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করে সরকার। এরপর কমিশনকে তাদের সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাসের সময়সীমা বেঁধে দেয়।
কমিশনের কার্যকাল 1 জানুয়ারি 2026 থেকে শুরু হওয়ার কথা থাকলেও বর্ধিত বেতন ও বকেয়া অর্থ সম্ভবত কেবল 2027 সালের শুরুর দিকেই দেয়া হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ 2027 সালের শুরুর দিকেই এটা দেয়া হবে, এটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল। কি দাবি দাওয়া রয়েছে কর্মচারী সংগঠনগুলির, অর্থাৎ কি দাবি রয়েছে এবং তার সাথে সাথে কিভাবে উপকৃত হবেন কর্মচারীরা। দেখুন, সব দাবির মধ্যে কর্মচারী সংগঠনগুলির অন্যতম দাবি হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স এর কাঠামো সংশোধন। এই প্রস্তাবে বলা হচ্ছে যে শহরের ধরন অনুযায়ী এইচআরের হার বা স্ল্যাবগুলি বাড়িয়ে 30%, 35% এবং 40% কিন্তু করা হোক। অর্থাৎ শহরগুলিকে এক্স ক্যাটাগরি 40% দেওয়া হবে, ওয়াই ক্যাটাগরিকে 35% দেওয়া হবে, আর জেড ক্যাটাগরিকে 30% দেওয়া হবে। এই তিনটি শ্রেণীতে কিন্তু বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এইচআরে পার্সেন্টেজ যেরকম ভারতের সিটি সেই রকম হারে কিন্তু পার্সেন্টেজ দেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আসলে কোনো কর্মীর ন্যূনতম এইচআরে যেন একটি নির্দিষ্ট সীমার নিচে না যায়, নিম্ন স্তরের কর্মীরাও যেন উপযুক্ত বাসস্থানের সুবিধা পেতে পারেন, সেই কারণেই এই প্রস্তাব কিন্তু করা হয়েছে। অর্থাৎ ন্যূনতম 30% এইচআরে এখানে কিন্তু দাবি করা হয়েছে। এছাড়াও ইউনিয়নগুলো পুরানো পেনশন প্রকল্প, যেটাকে বলা হয় ওপিএস, পুনর্বহাল ও পেনশন পরিমাণ হিসাবে কর্মীর সর্বশেষ তোলা বেতনের 67% দেওয়ার দাবি জানাচ্ছে। বর্তমানে এই সীমা 50% কিন্তু নির্ধারিত রয়েছে এবং সেই 50%কে বাড়িয়ে 67% দেওয়ার দাবি কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে শুধু কর্মচারী নন, তার সাথে সাথে পেনশনার্স প্রত্যেকে কিন্তু উপকৃত হবেন অষ্টম বেতন পে কমিশন কার্যকর হওয়ার ফলে। অর্থাৎ একদিকে যেমন বেতন হু করে বাড়বে, বেসিক পে থেকে শুরু করে এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স, ফিটমেন্ট ফ্যাক্টর এগুলোর পরিবর্তন হবে, যারা কর্মচারী রয়েছেন তারা উপকৃত হবেন এবং তার সাথে সাথে যারা পেনশনার্স, যারা পেনশনভোগী তারাও কিন্তু উপকৃত হবেন বিভিন্নভাবেই। তো এই যে অষ্টম বেতন পে কমিশন, এটা কার্যকর হওয়ার ফলেই তারা কিন্তু প্রত্যেকে উপকৃত হবেন, এটাই কিন্তু আশা করছেন প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এবং ত্রিপুরাতে কেন্দ্রীয় সরকারি যে সমস্ত ডিপার্টমেন্টগুলি রয়েছে, বিভিন্ন অফিসগুলি রয়েছে, সেই সমস্ত অফিসে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার কর্মচারী সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।